আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমার জাহাজ নোঙ্গর করেছে কোথায় জানেন? এই যে আমার পিছনের যে অংশটা, আমার পাশে যা দেখা যাচ্ছে সবুজের সেই বিশাল সমারোহ, এইটা বাংলাদেশ তথা পৃথিবীর বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ বন, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা করে নিয়েছে, সেই জায়গা সুন্দরবন। সো সুন্দরবনে আজকে আমরা এসেছি পাকিস্তান থেকে সিমেন্ট লোডিং করে। প্রথমে আমরা চট্টগ্রামে ডিসচার্জ করেছি, দেন আমরা এখন বাকি যে অংশটুকু আছে সেটা আমরা মংলা বন্দরে আসছি। আসলে মংলা আমাদের অ্যালং সাইড করার সুযোগ হয় নাই ড্রাফটের কারণে। সো আমরা এই সুন্দরবনের মাঝখানে হিরণ্য পয়েন্টের একটু ভিতরে আমরা এক নোঙ্গর করেছি। সো আমি আজকে আপনাদেরকে সুন্দরবন দেখাবো, যদিও এটা আমার ভিতরে গিয়ে সম্ভব না, বাট এই যে পশুর নদী, এই নদীর মাঝখান থেকে আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখানে একটা ছোট নদীর মতো, একটা খালের মতো একটা অংশ চলে গেছে। এটাকে আমরা ভালো করে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। সো যদি হয়তো ভিতর থেকে ঢুকতে পারতাম ভিতর দিকে, তাহলে হয়তো আরো অনেক কিছু দেখতে পারতাম। সুন্দরবনের যে আমাদের পশু পাখি গুলা রয়েছে, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, তারপরে বিভিন্ন সরীসৃপ জাতীয় সাপ এবং বানরের যে প্রজাতি গুলা, সেগুলা আসলে আমার দেখার ওইভাবে সৌভাগ্য হচ্ছে না। বাট দূর থেকে যে আমি সুন্দরবন দেখার যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা একটু হলেও আমি স্পর্শ করতে পারতেছি। সুন্দরবনের পানিটাকে, সুন্দরবনের এই ওয়েদারটাকে, আবহাওয়াটাকে। সো আমার মনে কিন্তু আজকে অন্যরকম ফিলিংস। আর ইভেন আমি ফার্স্ট টাইম বাংলাদেশে শিপ নিয়ে আসছি। খালের মতো সরু যে অংশটা বনের গভীরে চলে গেছে, এই অংশগুলো দিয়েই আমাদের মোয়াল ভাইরা অথবা মাঝি, ছোট ছোট জেলে ভাইরা, তারা বনের গভীরে চলে যায় মৎস্য শিকার অথবা মধু আহরণের জন্য। সুন্দরবনের বিশাল একটা অংশ জুড়ে বাংলাদেশে অবস্থিত, বাকি অংশটুকু ইন্ডিয়াতে। সো এটা অ্যাবাউট 60%-এর উপরে বাংলাদেশে আর অ্যাবাউট 40%-এর মতো ইন্ডিয়াতে অবস্থিত। সুন্দরবনের গভীর জঙ্গলে এমন জায়গা আছে যেখানে আজ পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়েনি। আমাদের এজেন্টের বুট অলরেডি চলে আসছে, আমাদের সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবে এজেন্ট এবং ডিসচার্জিং পারমিশন দেওয়ার জন্য প্রস্তুত করবে। এই সুন্দরবন যেমন প্রচুর মানুষের জীবিকার একটা অন্যতম উৎস, তেমনি আবার কিছু অসাধু চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই সুন্দরবনকে ব্যবহার করছে। তারা সুন্দরবনের কাঠগুলা কেটে, বিশেষ করে সুন্দরী গাছ, এগুলা কেটে তারা অসৎ উপায়ে তারা পাচার করে দিচ্ছে। আবার আরেকটা চক্র এই সুন্দরবনের বিভিন্ন পশু পাখি, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, দেন হরিণ, আরও যে সরীসৃপ প্রাণীগুলো আছে, তাদেরকে মেরে তাদের চামড়া, দাঁত, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা অসৎ উপায়ে বিক্রি করে এই পশু পাখিগুলোকে বিপন্ন করে দিচ্ছে। আমাদের পাশে এই ছোট ছোট জাহাজগুলাকে আমরা লাইটার শিপ বলি। এই লাইটার শিপগুলার কাজ হচ্ছে আমাদের জাহাজ থেকে, মানে মাদার ভেসেল থেকে কার্গো ডিসচার্জ করে তারা লোড করে, ফুল লোড করে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। আমরা অ্যাঙ্কর করেছি কিন্তু পশুর নদীতে। এই পশুর নদীটা আমাদের মংলা বন্দরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো গভর্নমেন্ট নিজস্ব উদ্যোগ নিয়েই এই পশুর নদীর নাব্যতা বা গভীরতা বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বাট পলির যে পরিমাণ আসে, এগুলা যতই ড্রেজিং করা হয় আবার কিন্তু সেম আগের মতোই হয়ে ওঠে। সো এটা কন্টিনিউ ড্রেজিংয়ের মাধ্যমেই এই চ্যানেলটাকে বহমান রাখতে হবে। এই শীতের সকালে কুয়াশায় সুন্দরবনকে ভালোভাবে আমার ক্যামেরাতে না আসলেও, এই সুন্দরবনই কিন্তু যখন ঘূর্ণিঝড় বা ভয়ঙ্কর জলোচ্ছ্বাসগুলা আঘাত হানে, তখন কিন্তু বুক চিতিয়ে দিয়ে এই দক্ষিণ অঞ্চলকে রক্ষা করে। সেই সাথে এই পশুর নদী আমাদের অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে, তার জন্য নিয়মিত ড্রেজিং করে এই পশুর নদীর গভীরতা সচল রাখতে হবে, যাতে এই বড় জাহাজগুলা ফেরানোর জন্য মংলা বন্দরকে উপযোগী করে তোলা হয়। আমি যখন এই ভিডিওটা করতেছিলাম, তখন বাংলাদেশের অহংকার, বাংলাদেশ নেভি, যে বাংলাদেশের সেই বিশাল সমুদ্র সীমাটাকে যে রক্ষণাবেক্ষণ বা দেখার দায়িত্ব, যে আমাদের সমুদ্র সীমাকে পাহারা দিচ্ছে, সেই বাংলাদেশ নেভির একটি শিপ আমার পাশে যাচ্ছে বাংলাদেশের সমুদ্রকে পাহারা দেওয়ার জন্য।
আমরা যখন এই মার্চেন্ট শিপগুলা নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করি তখন এই বাংলাদেশ নেভি আমাদের নিরাপত্তা দিয়ে থাকে এবং আমাদের যে ফিশিং জাহাজগুলা আছে সেই জাহাজগুলার নিরাপত্তাও কিন্তু এই বাংলাদেশ নেভি দিয়ে থাকে এবং বাইরের দেশের কোনো ফিশিং শিপ অথবা কোনো জেলের জাহাজ যেন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে না পারে সেই দায়িত্বেও তারা নিয়োজিত। শান্তিকালীন সময়ে তারা আমাদের জলসীমায় কোনো প্রকার অকারেন্স দেখলে তারা কিন্তু অ্যাকশন নিয়ে সেই অকারেন্সকে থামাতে বাধ্য করে অপোজিশনকে। এই সুন্দরবনকে ঘিরে দস্যুদের যে অবাধ বিচরণ, অবশ্যই এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এই দস্যু নির্মূল হলে আমাদের সুন্দরবনের পশু পাখিদের বাসস্থান নিরাপদ হবে। সরকারের পাশাপাশি জনসাধারণকেও জনসচেতনতা সৃষ্টি করতে হবে এই পশুদের ব্যাপারে, যাতে আমরা তাদের জন্য একটি সুন্দর বাসস্থান গড়ে দিতে পারি এই সুন্দরবনের অভয় আশ্রমে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারলাম এই গহীন জঙ্গলের ভিতরে বনদস্যুরা মানে কাঠদস্যুরা কাঠ কেটে এই কাঠগুলোকে অবৈধভাবে তারা বিক্রি করে দিচ্ছে সরকারের আড়ালে বা সরকারি লোকদের সাথে লিয়াজু করে। অবশ্যই আমাদের এই ব্যাপারে সাবধান হতে হবে এবং সচেতনতার হাত বাড়িয়ে দিলে অবশ্যই আমরা এই সুন্দরবনকে রক্ষা করতে পারবো, আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো। এখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু কাঠ কেটে গাছের ডালপালা ফেলে দেওয়া হয়েছে, মূল কাঠ কিন্তু অলরেডি এটা বিক্রি হয়ে গেছে। সো অবৈধভাবে এই জিনিসগুলোকে আমরা যদি ঠেকাতে পারি তাহলে অবশ্যই আমাদের বনভূমি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আবার বন ধ্বংসের হাত থেকে রক্ষা পেলে আমাদের প্রাণীকুল বা পশুকুল তারা রক্ষা পাবে। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকেও যথেষ্ট তৎপর থাকতে হবে এবং শক্ত হাতে দমন করতে হবে। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এই বিশ্ববিখ্যাত প্রাণীটি আজ বিপন্ন, হুমকির মুখে তাদের অস্তিত্ব। কারণ এই দস্যুরা তাদেরকে হত্যা করে তাদের চামড়া, দাঁত এগুলা বিক্রি করে নিজেদের ভোগের আবাসন হিসাবে ব্যবহার করে। যদিও আসার কথা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় এই বিগত কয়েক বছরে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে, বাট সেটাও আশা অনুরূপ নয়। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে রক্ষা করতে হবে। এই সরকারকে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা সুন্দরবনের খুবই কাছে। এটাকে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এটা সুন্দরবনের পরিবেশের কোনো ক্ষতি করছে কিনা। যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আবারও ভেবে দেখা উচিত যে এইখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কতটা যুক্তিসঙ্গত, যদিও পরিবেশবিদদের অনেক মতপার্থক্য আছে এটা নিয়ে।